বদল করলাম, কারণ সকলেই এত ছাত্র বলেছে এবং আমি তখন কয়েকটা জায়গায় আমি বিভিন্ন জায়গায় বলেওছি যে কেন শিক্ষার্থী না, আরো কেউ কেউ বলেছেন কি ছন্দপতন ঘটে, ছাত্র ছাত্রী ছাত্র কথাটাই বেশি বলতে হবে, তাহলে ছাত্রীরা তো আসলে এমনি আঘাত উঠাও হয়ে যায়, কারণ ছাত্রী শব্দটা যখন থাকে। তো সেই জন্য আমি এই জায়গাটা আসলে নজর দেওয়া দরকার। ভাষার মধ্যে ভাষা তো খুব জরুরি, আমরা কিভাবে এক্সপ্রেস করি। তো এই যে নারীরা ছিল এবং নারীরা যে আর রইল না, বা নারীদেরকে যে দেখা যায় গেল না, বা দেখা গেল যেভাবে করে দেখা গেল, ধরেন বলা হলো যে নারীরা কোথায় 5 তারিখেই তো ধরেন চ্যানেল 24-এ আমাদের শিক্ষার্থীরা গিয়েছিল, কিন্তু সেখানে একজন মেয়েও ছিল না। কিন্তু এটা তো শিক্ষার্থীদেরই আন্দোলন ছিল, সেখানে নারীরা শিক্ষার্থীরা ছিল তো, তাই না? ওখানে তারা যেমন ছিল, তারপরে তো ধরেন জনগণ যুক্ত হয়েছে। এই ক্রিটিক্যাল অবজারভেশনে আমি লিখেছি, তো গত আপনার 25 তো গেছে, আমাদের কি কি ঘটেছে এটা বলতে লিখেছি, আলোচনা করেছি, দেখিয়েছি। তো এইটার পরে ধরেন তার সাথে সাথেই তো যে আশঙ্কাটা, কারণ আপনার এই পড়াশোনাটা ছিল যে 71-এর মেয়েরাও হারিয়ে গেছিল, 52-তেও কিন্তু আর আমরা দেখতে পাইনি, 52-তেও নারীরা ছিল, 52 নারীরাও নাই, 71-এও নাই, এরপরে 24-এ। এবং আমার মনে হচ্ছে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলে যে 52 অনেক পুরনো ঘটনা, তখন যেন বা নারীরা ছিল না। আমার কথা বলতে গিয়ে আমার মনে হয়েছে সেটা আসলে সত্য নয়, তাদের কাছে তথ্যেরও ঘাটতি আছে। মানে ওদের সাপেক্ষে অবশ্যই তাদের যে বয়স তার সাপেক্ষে 52 অনেক আগের, আমার জন্য আগে, কিন্তু ধরেন সময়ের বিচারে কালের বিচারে তো আসলে বিশেষ কোনো আগের না। এবং কালের বিচারে বললে পরে তখনও নারীরা ছিল, 71-এও নারীরা ছিল, কিন্তু নারীরা যে থাকে না। এবং তারপরে যে ধরেন পথে ঘাটে নারীদের উপরে যে আক্রমণ, শুধু নারী না, অন্য প্রান্তিক, মানে কিছুদিনের মধ্যেই তো না, সে আপনার পাহাড়ের মানুষের কথা বা এথনিক আইডেন্টিটি যারা আছেন, অথবা যখন আপনার নারী পুরুষের বাইরে বা আপনার যৌনতার অর্থে অন্য যৌন পরিচয়ের মানুষরা যেভাবে করে আক্রান্ত হলেন, সেইগুলো তো আসলে আমাদের আসলে জুলাইতে কি ছিল তার চেয়ে এখন আমার জন্য অনেক জরুরি হচ্ছে জুলাইয়ের পরে আমরা আসলে কি কি দেখেছি, কি দেখছি, কি আমরা সাক্ষী, আমরা সাক্ষ্য হচ্ছি কি কি ঘটনার। তো সেটা থেকে আমার কাছে মনে হয় যে এটা সমাজের মধ্যে ছিল, সত্য কথা, কিন্তু সমাজের মধ্যে আমাদেরকে কিন্তু এই, আমি যদি পলিটিক্যাল স্পেয়ার থেকে দেখি, এই যুগের ভয়টাই কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছিল যে এই ঘটবে তোমাদের জন্য যদি এই ওই গত রেজিমটা যদি চলে যায়। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে গত রেজিমের সাথে এই অবস্থার ইভেন ইন্টারিমের সময় এবং এখন আমি কোনো বড় পার্থক্য আসলে দেখতে পাই না। যদি আমি চিন্তা করে দেখেন যে অ্যান্টি ইন্টেলেকচুয়াল একটা অ্যাটমসফিয়ার আপনার কত রেজিমে ছিল, আমাদের কথা বলার বা আমরা যারা এইসব নিয়ে কথা বলতে চাই যে আরো অনেক কিছু আছে, শুধু আমাদের আইডেন্টিটি নিয়ে না, আমাদের আরো বিভিন্ন কিছু নিয়ে কথা বলতে হবে, তখন কিন্তু দেখেন কথা যেই নাকি আপনি ভিন্ন মত যখন ছিল, ডাই সেন্টার যারা ছিলেন তারা কিন্তু তখনও বিপদে ছিল। আমার কাছে মনে হয় আমরা এখনো আবার সে একই রকম বিপদেই আছে। সে শিক্ষক নেটওয়ার্ক একটা সংগঠন হিসেবে বলেন, নারী বলেন, অন্যান্য আইডেন্টিটির মানুষ বলেন, কারণ আসলে রাজনৈতিক ভাবে আমাদের এখানে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমাদের মানুষ অনেক বঞ্চিত, সেখান থেকে মানুষের সে জানাশোনা, কিন্তু ধরেন আপনার যারা লিডার আছে তাদের তো এই বাতিগুলো ধরে রাখতে হয় না, তাদেরকে তো আলোগুলো দেখাতে হয়, তাদের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি বরং নতুন ধরনের মানে এটা আমি যেটা বলছি যে গত আমলেও ছিল, যেটা আমি বলি যে সাইবার স্পেস থেকে একদম ব্যক্তি মানে একদম রাজনৈতিক স্পেসে বা ইনপার্সন স্পেসে ছিল, সেটা আপনার আমি সম্প্রতি কাজ করছিলাম ট্রোলিং নিয়ে, আমি সেটা নিয়ে দেখতে পাচ্ছিলাম তখন সিপি গ্যাং এর মতো সংগঠন দিয়ে আপনার আমাদের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যুর পরে তাকে যেরকম করে আনতে দেওয়া হয় না শহীদ মিনারে, একই রকম করে কিন্তু আপনি এখন দেখতে পাবেন ওই একই জিনিসই চলছে, নতুন কিছু হচ্ছে না। কিন্তু আমার কাছে মনে হয় যে মাত্রাটা হয়তো আমাদের কাছে মনে হচ্ছে আমরা তো অনেক আশা করেছিলাম এরকমটা হবে না, ফলে আমাদের জন্য হয়তো অনেক অসহনীয় লাগছে এবং এটার মাত্রা নতুন নতুন মাত্রা এর মধ্যে যোগ হচ্ছে। ফলে আমি দেখতে পাই যে এখন আমি বলবো অ্যান্টি ইন্টেলেকচুয়াল শুধু না, সিলেক্টিভ অ্যান্টি ইন্টেলেকচুয়াল, মানে সিলেক্টিভলি কিছু কিছু কাউকে কাউকে জায়গা দেওয়া হবে এবং অন্য কাউকে জায়গা দেওয়া হবে না, কিন্তু
সমাজটা তো এরকমই হতে হবে যে আপনার সব ধরনের আলোচনা, সব ধরনের প্রসঙ্গ আলাপ করবার জায়গা থাকবে। সেটা যেমন ধরেন আপনি, আমরা ছুটি দেখতে পারি যে সেকুলারিস্টরা এই করেছিল, তারা আহ ধার্মিক মানুষদেরকে জায়গা দিতে চায় নাই, সেটা যেমন আলোচনার জন্য দরকার, তাদের সমালোচনার প্রয়োজন, আবার একই সাথে তারা যা বলতে চায় সেই স্পেসটা দিতে হবে। এখন ধরেন তখন বলা হতো এরা শিবির, এরা জামাত, আর এখন বলা হয় এরা হচ্ছে আওয়ামী দোসর। এই যে শব্দগুলো আসছে বা বলা হচ্ছে, এগুলো তো আসলে এক্সক্লুশনের শব্দ, এগুলো তো আসলে এগুলো তো একটা পলিটিক্যাল শব্দ। এগুলো তো আসলে যেমন করে নারীকে এক্সক্লুড করা হচ্ছে, তেমন করে বাকি সবাইকে, সব ধরনের আলোচনাকে এক্সক্লুড করা হচ্ছে। এবং আমি যেটা আমার আলোচনাটা আমি নিজে বললাম যে নারীবাদী জায়গা থেকে দেখতে চাই, আমি খুঁজতে চেষ্টা করছিলাম যে কোথায় এরকম সিচুয়েশন হয়। তা আমি দেখতে পাচ্ছি এটা যুক্তরাষ্ট্রে যেমন আছে, যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে অ্যান্টি ইন্টেলেকচুয়াল, সেটা ট্রাম্পের আগের সময় থেকে, ট্রাম্পের সময় এখনো। এবং একই সাথে আমি দেখতে পাই বাংলাদেশে যা ঘটছে সেটার সাথে আমি খুব মিল পাই হচ্ছে ইরানের রেভলিউশনের মানে যে যে অবস্থা। এবং আমি সেই সমস্ত নারীবাদী কাজগুলো এখন আমি আসলে ইন বিটুইন ওই সমস্ত খোঁজ খাজের মধ্যে আছি যে কি কি ঘটছে। তো ওনাদের সিচুয়েশনের সাথে কিন্তু আমাদের সিচুয়েশনের বড় মিল। এবং ওটা যদি আমরা খেয়াল করি, ওখানে কিন্তু মানুষজন যারা ইরানে আছে তারা কিন্তু লেগে পড়ে এটাকে রেজিস্ট করেছে। তা আমার মনে হয় যে যেই জায়গাটাতে আমরা মানে অতি আশা করাটাই আমাদের হয়তো ঠিক হয়নি। আমরা ভেবেছিলাম যে আমাদের জন্য একটা নতুন কিছু হবে, এটা তো হবার কথা নয়। 15 দিনের অনেক রক্তপাত হয়েছে, 15 দিনের তুলনায় অনেক বেশি রক্তপাত ঘটেছে। কিন্তু রক্তপাত ঘটলেই যে আমাদের জন্য একদম রাতারাতি একটা কিছু বদলে যাবে, আমাদের জন্য আমাদের সমস্ত কিছু আমাদের জন্য প্রস্তুত আছে এরকম তো না। এই প্রস্তুতির অভাব আমাদের দিক থেকে ছিল দীর্ঘ সময় ধরে। তা আমি সেইখানটা আমি দেখতে পাই যে ইরানি নারীবাদীরা, ইরানি মানুষ, নারীরা কি করেছে, কিভাবে এটাকে মোকাবেলা করছে, করে যাচ্ছে। ওখানে ওই লড়াই কিন্তু ভয়ানক না, সেই লড়াইয়ে যে কিছুদিন আগে মাসা আমির ঘটনা, কিংবা ধরেন তারপরে এটা সুযোগ নিয়ে সাম্রাজ্যবাদের যে আগ্রাসন সাম্প্রতিক সময় আমরা দেখতে পেলাম, সেখানে আবার ধরেন হাত ধরাধরি করে কিন্তু এই নারীরাও কিন্তু তাদের সাথেই ছিল। এই যারা নাকি তাদেরকে বঞ্চনার মধ্যে ফেলেছে তাদেরকে কিন্তু ছেড়ে যায়নি, দেশকে কিন্তু ছেড়ে যায়নি, বরং তারা বহিঃশক্তিকেই মানে যেটা আশা করেছিল যুক্তরাষ্ট্র সেটা ঘটে নাই। তো সেইখানটাই মনে হয় আমাদের দেখবার জায়গা রয়েছে। এত হতাশ হবার যেমন কিছু নাই, আবার এত স্বপ্ন আমি এত চট করে দেখতে পাচ্ছি না। ধন্যবাদ। ধন্যবাদ। অনেকগুলো বিষয় চলে আসছে, অনেকগুলো প্রশ্ন একসাথে এসেছে, যেহেতু সম্পূর্ণ প্রশ্ন অ্যাপ্লাই করতে পারছি না, হোপফুলি নেক্সট রাউন্ডের সাথে আসবো। কিন্তু কতগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেমন আপনি যেটা বললেন যে এ ধরনের একটা চ্যালেঞ্জ যে আসতে পারে সেটা আমরা জানতাম, রাইট? জানার পরেও এটাকে প্রিভেন্ট করার মতো কোন একটা জায়গায় আমরা যেতে পারিনি কেন, সেটা একটা প্রশ্ন। আপনি যে গ্লোবাল ট্রেন্ডের কথা বললেন, সেটার যে জায়গাটা আমরা এখানে এসে এখন পৌঁছেছি, টু সাম এক্সটেন্ট এটাও তো অনেকটা এক্সপেক্টেডই ছিল যে এরকম একটা কিছু ওয়েট করছে। সেখানে প্রস্তুতিটা কি আন্দোলনের পক্ষে যারা তাদের দিক থেকে এসেছে, অন্য কারো কাছ থেকে এসেছে, নাকি আমরা যে জুলাই ঐক্য বলে যে শব্দটা অনেক সময় ইউজ করি, আসলে কখনোই কোনো ঐক্য ছিল না, পুরো জিনিসটা একটা ইলিউসিভ ধরনের একটা সাডেন টাইমে এসেছে, তারপরে পুরো জিনিসটা আবার ব্রেক হয়ে গেছে। উইল কাম ব্যাক টু দ্যাট কোয়েশ্চেন বিকজ দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু একই সাথে আমরা যখন এই অ্যাসপিরেশনের কথাগুলো বলছি, কয়েকটা জিনিস এসেছেন। ডক্টর নাভিন মুর্শিদ স্পেসিফিক্যালি বলেছেন যে স্টেট রিপ্রেশনটা একটা ট্রিগার রোল প্লে করেছে, যেটা অনেক মানুষকে টু সাম এক্সটেন্ট মোটিভেট করেছে রাস্তায় আসতে। এবং একই সাথে হচ্ছে গিয়ে মির্জা তাসলিমা সুলতানা যেটা বললেন যে শুধুমাত্র সেটা না, এটার সাথে যে বৈষম্যহীনতার যে ব্যাপারটা, সেই জায়গাটাও হচ্ছে গিয়ে একই সাথে মানুষকে এক জায়গায় আনতে হেল্প করেছে। এবং এটার সাথে স্টেটের যে রেসপন্সটা, এমন ধরনের ব্রুটালিটির কথাটা বারবার এসেছে এবং এটা একটা রিয়াকশন হিসেবে এসেছে। সেই জায়গা থেকে আমি আপনার কাছে আসতে চাই স্পেসিফিক্যালি। আপনি তো এই ইস্যু নিয়ে কাজ করেছেন, আপনার জুলাই রিজলভের ইস্যুতে ইউ হ্যাভ টক টু নাম্বার অফ পিপল যারা জুলাইতে অংশগ্রহণ করেছে, জুলাইতে আহত হয়েছেন। সো এই যে আমরা যেভাবে দেখছি এখানে অ্যাসপিরেশনের এত বিশাল একটা জায়গা, যে মানুষটা রাস্তায় ছিলেন একদম মানে ওইভাবে ইন্টেলেকচুয়াল চিন্তা ভাবনা বা ওই জায়গা থেকে না, তার অ্যাসপিরেশনটা আসলে কি ছিল? এক, উনি কি এই শুধুমাত্র পুলিশ ব্রুটালিটির রেসপন্সেই নেমেছেন?
ছাত্ররা যেটা বলছে বা শিক্ষার্থীরা যেটা বলছে সেটাতে মোটিভেটেড হয়ে নেমেছেন, এবং তারপরে আশা আকাঙ্ক্ষার জায়গাটায়, যেমন আমরা হয়তো বেশি আশা করেছিলাম, এই কথাটা বারবার এসেছে, যে মানুষটা সরাসরি এখানে পার্টিসিপেট করে এটার কনসিকুয়েন্সও ভোগ করেছে, উনার আশার বাউন্ডারিটা আসলে কত? থ্যাংক ইউ শান ভাই। আমরা বেসিক্যালি জুলাই পরবর্তী অগস্টের 7-8 তারিখের দিকে আমরা দুটা হসপিটালে গিয়েছিলাম, সোয়ার্দি এবং পঙ্গু, যেখানে আমরা চাচ্ছিলাম যে যারা আহত হয়েছে ওদের জন্য কিছু করা যায় কিনা ওটা বের করার জন্য। সো ওটা সো আমরা বেশ কয়েকদিন গিয়েছি এবং ওদের সাথে কথা বলেছি। সো হোয়াট উই হ্যাভ সিন ইজ দ্যাট ওরা হসপিটালের বেডে বসে আছে এবং প্রত্যেকে অনেকেই আহত, অনেকেই কাউকে হারিয়েছে, যাদের সাথে আমি কথা বলেছি, আমরা কথা বলেছি, অনেকেই হারিয়েছে, ছেলে মারা গেছে, ভাই মারা গেছে। সো ওই হসপিটালের বেডে বসে যার গায়ে আপনার 70টা আপনার ছড়া গুলি এখনো লেগে আছে। সো আমরা যখন কথা বলছিলাম, একটা কোয়েশ্চেন বারবার আমরা করছিলাম যে আপনি কি মানে ডু ইউ থিংক ইট ওয়াজ ওয়ার্থ ইট, যে আপনি যে এই স্যাক্রিফাইসটা, এন্ড অল অফ দ্যাম, মানে ওখানে যারা ছিল সবাই বলছে আমরা তখন স্বাধীন হয়েছে, ভাই আমরা তখন স্বাধীন হইলাম, এখন দেশটা সামনে নিয়ে যাবো। তো দ্যাট ওয়াজ দিস এক্সপেকটেশন সবার মধ্যে একটা ছিল যে আমরা একটা নতুন বাংলাদেশের মতো একটা সিচুয়েশনে যাচ্ছি, এবং সেটা আমরা এগিয়ে নিতে পারবো। দিস ওয়াজ ইন অগস্ট, কিন্তু আমরা যখন এদের ইন্টারভিউ নিতে গেলাম আপনার মার্চ এপ্রিলের দিকে, 2025 মার্চ এপ্রিলের দিকে আমরা ওদের সাথে প্রাথমিকভাবে আলাপ করেছি, পরে আমরা ডিসাইড করলাম যে আমরা একটা বই করবো ওদের স্টোরি নিয়ে, বিকজ ওদের একটা ফার্স্ট হ্যান্ড একটা অ্যাকাউন্ট থাকবে অফ অল দিস পিপল হু অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন দ্য মুভমেন্ট, বিকজ হিস্ট্রি গেটস ডিস্টর্টেড, আমাদের এটা ওদের মুখ থেকে শোনা দরকার। তখন মার্চ এপ্রিলে গিয়ে দেখলাম অনেকেই হতাশ, এই হতাশাটা অনেক জায়গা থেকে আসছে। ফার্স্ট অফ অল ওরা রিয়েলাইজ করেছে যে ইট ওয়াজ দ্য স্যাক্রিফাইস ওয়াজ হয়তো অনেক মানে ওরা অনেক কিছুই হারিয়েছে, ওটা রিয়েলাইজ, বিকজ একজন মানুষ যখন দেখতেছে যে আপনার আগামী 1-2 বছর আমাকে বিছানায় থাকতে হবে অথবা কাছে হাঁটা চলা করতে হবে, সো অবভিয়াসলি ইট হ্যাড এ মেন্টাল ইম্প্যাক্ট অন। বাট যেই আশাটা করেছিল ওই আশাটা থেকে ওরা অনেকটুকু সরে এসেছে বিভিন্ন কারণে, বিকজ জুলাই পরবর্তী সময় যে সরকারটা এসেছিলেন তারা খুব একটা বেশি যেটা মানুষের এক্সপেকটেশন ছিল, আমি বলবো যে মানুষের এক্সপেকটেশন ওয়াজ ভেরি হাই, যেটা 2 সপ্তাহের মধ্যে এক্সপেকটেশনটা বেসিক্যালি এক্সপেকটেশনটা ছিল যে আমরা এখন একটা স্বাধীন দেশ, ওরা এটা ওদেরই ভাষা, আমরা একটা স্বাধীন দেশে থাকবো, আমরা এখন কথা বলতে পারবো। আপনার মানে একটা জিনিস এখানে বলা দরকার যে জুলাইটা কিন্তু কালমিনেশন অফ নট 17 ইয়ার্স, ইট ওয়াজ এ কালমিনেশন অফ হোয়াট এভার হ্যাপেন্ড ফর লাস্ট 50 ইয়ার্স। মানুষজন কিন্তু এই যে পঞ্চনাটা যেটা আপনার বৈষম্য যেটা, এটা কিন্তু 1972 থেকেই চলে আসছে, কোটাটা 1972 থেকেই কোটাটা ছিল। তো এটার ভিতরে ভিতরে আপনার পরিচালিত হচ্ছিল যে এই বৈষম্যটা, এবং এটার একটা ইভেন্চুয়ালি এটা একটা আউটবাস্ট হয়েছে ইয়েতে এসে আপনার 2024 এসে। সো এই যে বৈষম্যটা থাকবে না, একটা সিস্টেম থাকবে যেখানে আমরা মেধার ভিত্তিতে আমরা সরকারি চাকরি করতে পারবো, করাপশন কমবে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যেটা ব্রুটালিটি যেটা এটা কমবে। সো ইট ওয়াজ টু মাচ অফ অ্যান এক্সপেকটেশন আমি বলবো, বিকজ এই জিনিসটা করতে আসলে অনেক সময় লাগবে। বাট আমি যখন এই জায়গাতে আছি যেখানে আমি দেখছি যে আমি So I don't really look at it যে আমার আরো 5 বছরের মধ্যে দেশটা ঠিক হবে বা 2 বছরের মধ্যে। I want everything to be, because I have paid a huge price for that. So আমি চাচ্ছি যে এটা তাড়াতাড়ি সব ঠিক হোক, কিন্তু রিয়েলিটি চেকটা হচ্ছে যখন 8 মাস পরে বা ওই রিয়েলিটি চেকটা আসলো যে না আমরা কোনো কিছু এখনো ঠিক হচ্ছে না, বরং আমরা মনে করছি যে আমাদের মানে আমরা যেগুলো ভাবছিলাম ওগুলা ফার্স্ট অফ অল হচ্ছে তো নাই, আমরা দেখতে পাচ্ছি যে আপনার ফান্ডামেন্টালিজম এটা সেটা আরো মাথা চাড়া দিয়ে উঠছে। এই জিনিসগুলো একটু ওদের জন্য মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। হাউএভার আমি যখন ইন্টারভিউ ছিলাম তারা ভেরি অপটিমিস্টিক অলসো যে হ্যাঁ এখন না হলে আমরা
এটা আমরা এই দেশটাকে সামনে একটা নির্বাচন আসবে এবং নির্বাচন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ওদের জন্য, বিকজ অনেক আমরা বেশ কিছু মানুষের ইন্টারভিউ নিয়েছিলাম, ওরা আপনার ওদের বয়স আপনার আর্লি 30s, ওরা জীবনে কখনো ভোট দেয় নাই। আমি একজনের সাথে কথা বলছিলাম যার বয়স ছিল আপনার 34, ও বলছে আমার 34 বছর বয়সে আমি কিন্তু এখনো ভোট দিতে পারলাম না, সো এবার ভোট দিয়ে আমরা একটা সরকার ইয়ে করবো। সো এই এক্সপেকটেশন গুলা ওদের সবার মধ্যে অনেকের মধ্যে ছিল, সবার মধ্যে ছিল। বাট আমি বলবো যে জুলাই পরবর্তী যে আমাদের যে দেড়টা বছর সময় ইন্টারিম গভর্নমেন্ট ছিল, ওরা আসলে বিকজ অফ দি মানে সময়ের জন্য বা যে কারণেই হোক অনেক হতাশ করেছে মানুষজনকে। এই হতাশাটা আসলে পরে brought us to this situation যেখানে আমি বলবো যে মানুষ জুলাই নিয়ে কোয়েশ্চেন করছে, যে আমি যখন বইটা পাবলিশ হবে তখন আমাকে অনেকে বলছে আপনি জুলাই নিয়ে বই লিখছেন, জুলাই নিয়ে বই লিখে লাভ কি, জুলাই কি লাভ হয়েছে? এই কোয়েশ্চেনটা কিন্তু এইটা কিন্তু আমি অনেকভাবে শুনেছি, বিকজ একটা মনোভঙ্গের মতো একটা ব্যাপার হয়েছে এখানে, বা আশাহত হওয়ার মতো একটা ব্যাপার হয়েছে। বাট আমি মানে এখন অপটিমিস্টিক, তারপর তো ওদের সাথে আমাদের অনেক দিন ধরে ইয়ে নাই। আমার মনে হয় যে উইথ দ্য ইলেকশন there was a sign, মানে there was a sign of positivity. আমার মনে হচ্ছে যে ওটা ওরা এক্সপেক্ট করছিল না। মানে ইলেকশনটার পরে আমরা কয়েকজনের সাথে কথা হচ্ছে, they are happy with the ইলেকশন, ওরা ভোট দিয়ে পেরেছেন, that was one good thing। যে আমরা জুলাইয়ের বিগেস্ট ইয়েটা হচ্ছে যে একটা ডেমোক্রেটিক সিস্টেম আমরা ফেরত গিয়েছি, একটা ইলেকশন আমরা করতে পেরেছি। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। মানুষজন চাচ্ছিল যে আমরা যাতে ভোট দিতে পারি। সো বাট অবভিয়াসলি ইটস এ লং ওয়ে টু গো। আমরা এখনো তো অনেকটুকু পাড়ি দিতে হবে। আমি ভেবেছিলাম যে শব্দ শুধু আপনার কাছে যাবো, কিন্তু আমি আগে একটু শহীদুল আলম ভাইয়ের কাছে যেতে চাই একটা স্পেসিফিক কারণটা হচ্ছে যে আমরা এই যে আশার যে বিবর্তনের কথা শুনলাম, এবং সেখানে একটু যেটা বললেন যে এটা একটা 50 বছরের পরিচয় ব্যাপার, কিন্তু তারপরে যখন আমরা দেখি যে ওনারা কি আশা করেছিলেন ইনিশিয়ালি, সেখানে কথা বলার ব্যাপারটা, এই যে স্বাধীন যে অনুভূতিটা সেটার কথা, বৈষম্যের ব্যাপারটা এসেছে, নির্বাচনের ব্যাপারটা এসেছে, ভোট দেবার ব্যাপারটা এসেছে। আমরা মানে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু নিয়েই আমরা সমালোচনা করতে পারি। এই যে পাওয়াগুলো, এই যে চাওয়াগুলো আসলে সেটার প্রেক্ষিতে যদি বিচার করি, শুধু আপনার কি মনে হয় যে আসলে আপনাকে আমি জিজ্ঞেস করছি এ কারণে, কারণ আপনি শুধু লেখক বা অ্যাক্টিভিস্ট, আপনি তো এই সময়টা পাখির চোখ দিয়ে দেখেছেন, মানুষের আশাটা দেখেছেন, স্পন্টেনিয়াস পার্টিসিপেশনটা দেখেছেন, এই পুরো জিনিসটার ডকুমেন্টেশন আপনি করেছেন। আসলে কি আমাদের এতটা হতাশ হবার কিছু আছে, নাকি আমরা যে কথাটা আগে দুজন বক্তব্য এসেছে, এক্সপেকটেশনটা আসলে কি অনেক বেশি ছিল, নাকি আমরা এই যে নির্বাচনে যেতে পারা, গণতন্ত্রের উত্তরণে ভূমিকা রাখা, একটা একটা আধিপত্যবাদী সরকারের অবসান হওয়া, সেই সব জিনিসপত্র যদি আমি চিন্তা করি, তাহলে আসলে আমরা কি এত বেশি হতাশ হবার কি কারণ আছে, নাকি এটা আসলে বিগিনিং অফ নিউ ডন, আসলে আমাদের আশাবাদী হবার কথা, যে জায়গা থেকে আমরা যদি হতে হয় তাহলে ভাবতে তো হবে আমরা তুলনা কিসের সাথে করছি। আমি একেবারে পরিষ্কার ভাবে বলি, আজকে যদি শেখ হাসিনা সরকারে থাকতেন, আমরা এই মানুষগুলি এখানে বসে এই আলাপ করতে পারতাম। আমি সম্ভবত প্রতি মাসে জেলে হাজিরা, কোর্টে হাজিরা দিতাম। প্রফেসর ইউনুস হয়তোবা জেলে থাকতেন, তারেক রহমান হয়তোবা লন্ডনে থাকতেন, এবং অনেক ভিন্ন একটা পরিস্থিতি হতোই। সেটা হচ্ছে বাস্তব, একদম এটা ভুলার কোনো কারণ নেই। এটা নিশ্চয়ই সত্য যে আমাদের অনেক আশা ছিল, অনেক জায়গায় ব্যর্থতা হয়েছে, কিন্তু কোথায় ছিলাম সেটা ভুলে যাওয়াটা ঠিক কোথায় না। এবং সেই কথাটা বলছি এই কারণেই, কারণ জুলাই 24কে ব্যাখ্যা করতে গেলে এক একজন এক একভাবে ব্যাখ্যা করবে। তখন অভ্যন্তরীণ সরকার একভাবে ব্যাখ্যা করবে, বিএনপি একভাবে করবে, জামাত একভাবে করবে, এনসিপি একভাবে করবে, বাম দলরা একভাবে করবে, আওয়ামী লীগ একভাবে করবে, যে যার জায়গা থেকে করবে। আমি যদি সেটাকে ব্যাখ্যা করতে চাই, আমি ভিন্ন লেন্স দিয়ে সেটাকে ব্যাখ্যা করতে চাই। আমি আবু সৈয়দের চোখ দিয়ে ব্যাখ্যা করতে চাই, মুগ্ধর চোখ দিয়ে ব্যাখ্যা করতে চাই,
রূপা মানে যে বাচ্চা মেয়েটা মারা গেছে তার মার চোখে ব্যাখ্যা করতে চাই, এবং যেই মানুষগুলি সত্যিকার অর্থে এখনো কাতরাচ্ছে হাসপাতালে, যেই পরিবারগুলি এখনো আহ, বিচার পায়নি, যারা গুম হওয়ার কারণে যে বিচার পাবে আশা করেছিল সেটা পায়নি, সেটাকে সামনে ধরে প্রশ্নটা করা দরকার। কাজে প্রথমে হাসিনা নেই, এটাকে খুব বড় জিনিস, এটা ভুলে গেলে চলবে না। আবার যেই মানুষগুলি এতটা ত্যাগ করেছে তারা কি পেল সেটাও ভাবা দরকার। এই দুটোর মাঝখানে একটা জায়গা আমাদের ভাবতে হবে। এবং আমার মনে হয় একটা বড় জায়গা হচ্ছে পরিবর্তন যদি আসে সেটা কি গদিতে থাকতো থাকতো না, তার চাইতেও সত্যিকার অর্থে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়েছে কিনা। একজন অন্যায় অন্যায় হয়, যে কোনো জায়গায় অন্যায় হয়, কিন্তু অন্যায় হলে সেটার ফল কি হয় সেটা জানা দরকার। এবং আজকে আমরা যে জায়গায় আছি সেখানে আজকে বিএনপির একজন যদি একটা কিছু করে তার ক্ষেত্রে সত্যিকার অর্থে বিচার হবে কি হবে না, এই প্রশ্নগুলি জাগবে, আমাদের সেগুলি ভাবতেই হবে। একটা বড় জায়গা হচ্ছে বাক স্বাধীনতা, বিশাল একটা জায়গা বাক স্বাধীনতা, এবং সেটা নিয়ে আমি শুরু করলাম। আজকে এখানে বসে যে আলাপগুলি করছি ভিন্ন সরকার থাকলে সেই আলাপগুলি হতো না, কিন্তু এটা যথেষ্ট না, এটা জনগণের অধিকার। এবং আমরা এতদিন ধরে এতভাবে নিপীড়িত হয়ে গেছি যে এখন এই বলতে পারছি সেটাই যেন আমরা বিশাল কি জানি একটা পেয়ে গেলাম সেটা ভাবছি, তা তো হওয়ার কথা না। এটাই স্বাভাবিক। যখন বলা হয় ও তো এরকম করেছে, মানে দেখানো হয়, সত্যিকার অর্থে আমাদের দেশে কি হয়, আমি সাংবাদিকতা করি, সেখানে ওই যে বলে না ম্যান বাইট ডগ, সেটা হচ্ছে নিউজ, ডগ বাইট ম্যান ইজ নট নিউজ। আমাদের দেশে রাজনীতিবিদ উল্টাপাল্টা করেনি, চুরিচামারি করেনি, ন্যায়ভাবে চলেছে, এটা তো ভাবারই কথা না, ওটা স্বাভাবিক একটা জিনিস হয়ে গেছে। এবং এই স্বাভাবিক জায়গা থেকে ভিন্ন জায়গায় আমরা যাচ্ছি কিনা সেটা ভাবা দরকার। একটা জিনিস মনে রাখার দরকার, সেটা হচ্ছে এই গণঅভ্যুত্থানে আমি আবার জনগণদের কথা বলি, কারণ সত্যিকার অর্থে এটা ঠিক যে ছাত্রছাত্রীরা একটা অসাধারণ ভূমিকা রেখেছেন, যে তারা একমাত্র কিন্তু রাখেননি, আমাদের রিক্সাওয়ালারা রেখেছে, সাধারণ টোকাই রেখেছে, অনেক মানুষ, সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছে বলে এই জিনিসটা হয়েছে। তার চাইতে একটা বড় জিনিস হয়েছে আমার মনে হয়, সেটা হচ্ছে আপনারা যদি জুলাইয়ের পরে দেয়াল লিখনগুলি দেখেন, সেখানে যে জিনিসগুলি প্রকাশ পেয়েছে সেই জিনিসগুলি কিন্তু জনগণের গভীর প্রকাশ। তারা যে ভিন্ন বাংলাদেশ দেখতে চেয়েছে এবং তারা প্রকাশ্যে বলেছে এখানে বৈষম্য থাকবে না, এখানে ধর্ম নিরপেক্ষতা থাকবে, এখানে নারী সমাজের নারী পুরুষের সমতা থাকবে, এখানে পাহাড় সমতলের মধ্যে ভিন্নতা থাকবে না, অনেকগুলি জিনিস বলেছে যেগুলি আমাদের রাজনীতিবিদরা বলতে ভয় পায়। তাদের সেই সাহস নেই এই জিনিসটা প্রকাশ্যে বলতে, কারণ তারা তাদের ওই সামনের বার নির্বাচিত হবে কিনা, আজকাল তো নির্বাচন হওয়ার কারণে একটা পার্থক্য হয়েছে, নির্বাচনে জেতার একটা চিন্তা আছে, আগে তো তাও ছিল না, সেখানেও একটা ভিন্নতা হয়েছে। কিন্তু তারপরে বলবো জনগণ যে জিনিসগুলি বলেছে এবং যে জিনিসগুলি সারা বাংলাদেশে, আমরা অনেকগুলি আলোকচিত্রীকে সারা বাংলাদেশে পাঠিয়েছিলাম, প্রায় 15,000 ছবি তোলা হয়েছে, এবং সেগুলি ব্যাখ্যা করলে দেখা যায় একেবারে ভিন্ন একটা বাংলাদেশের স্বপ্ন সাধারণ জনগণ দেখেছে, দেখছে। সেই জিনিসটা আমাদের রাজনীতিবিদরা বুঝছে কিনা, বোঝার সেই বুদ্ধি আছে কিনা, সেটা নিয়ে আমার প্রশ্ন জাগে। তার সাথে আরেকটা জিনিসও ভাবতে হয়, সেটা হচ্ছে যে এটা ঠিক, আমি নিজেও বলবো, রাষ্ট্রপতি তো বললেনই ছাত্রছাত্রীদের সাথে কাজ করেছেন, আমিও খুব নিবিড়ভাবে কাজ করেছি, কারফিউর ভেতরে হাসপাতালে গিয়ে নারীদের সাথে দেখা করেছি, অনেক রকমের ব্যাপার, তাদের আশ্রয় দেওয়া, বিপদের সময় কি করে বাঁচানো যায়, অনেক রকমের কাজ করেছি। তারপরে আশা তো ছিল, অনেক ধরনের আশা ছিল, সেখানে হতাশাও এসছে। কিন্তু এটাও স্বীকার করতে হবে যে এই মানুষগুলির, এই তরুণদের অভিজ্ঞতা নেই, সেই ধরনের এই পরিস্থিতির মধ্যে আগে পড়েনি, হঠাৎ করে পড়েছে। আমাদের যে টাকা আলা যারা, তারা তো বসেই আছে কি করে লোকজনকে কেনা যায়, অনেক রকমের প্রলোভন রয়েছে, তার মধ্যে দিয়ে ওরা বেরিয়ে আসছে। এই বাস্তবতা শুধু তাদের না, আমাদের অন্যান্যদের ক্ষেত্রে রয়েছে। আমি মনে করি যে এত সবের পরেও একটা সুযোগ এসেছে, এই সুযোগকে আমরা হাতছাড়া যাতে না করি, সেই জিনিস, সেই দায়িত্ব আমাদের। এবং এই তরুণদের, তাদের ব্যর্থতা থাকা সত্ত্বেও এই তরুণদের
আমাদের লালন করতে হবে, তারা যাতে পরবর্তীকালে ভিন্ন একটা জায়গায় আমাদের নিতে পারে। এত বছর ধরে যেই ধরনের রাজনীতি, কারণ রাজনৈতিক পরিবর্তন শুধু মাথা বদলালে হয় না, রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হয়, এবং সেই জিনিস যদি বদলাতে হয় তাহলে সত্যিকার অর্থে একেবারে ভিন্ন এক ধরনের চর্চা দরকার। এবং আমি সত্যি আশা করি যে এই নবীনরা, তরুণরা সেই জায়গায় হয়তো আমাদের নিয়ে যেতে পারবে একটা সময়। একটা প্র্যাকটিক্যাল জায়গা বলি, যেখানে নবীন যে কথাটা বলেছেন সেটা সূত্র ধরে বলি, যে যে প্রতিষ্ঠানগুলো হওয়া দরকার, কারণ এটা ঠিক যে শেখ হাসিনা সকল প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন, আদালতকে করেছেন, পুলিশকে করেছেন, মিলিটারিকে করেছেন। সবচেয়ে বড় ক্ষতি আমি মনে করি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। সেটার থেকে সহজে উত্তরণ হওয়ার কোনো সুযোগ আমাদের নেই, আশা করি হবে, সেই কাজ আমাদের করতে হবে। কিন্তু একটা জায়গা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, যেটা ভূমিকা রাখা দরকার। আমাদের দেশে এনএইচআরসি কে একেবারে মেরুদণ্ড রেখে সোজা হয়ে দাঁড়িয়ে সরকারকে প্রশ্ন করতে পারে, আদালতকে প্রশ্ন করতে পারে, আমাদের জলপাইপাড়াকে প্রশ্ন করতে পারে, পুলিশকে প্রশ্ন করতে পারে, এরকম একটা মেরুদণ্ডওয়ালা এনএইচআরসি আমাদের দেশের দরকার। এবং সেটা যদি না হয়, সত্যিকার অর্থে জবাবদিহিতা তৈরি হবে না। এটা না করাটা সরকারের ভুল আমি মনে করি। ভুল দুটো কারণে, একটা সেটা হওয়া দরকার, আরেকটা না হওয়ার কারণে তারা কিন্তু নিজেদের উপর অনেকগুলি জিনিস নিয়ে নিচ্ছে, যেটার ভার তাদের বহন করতে হচ্ছে, যেটা সত্যিকারের অর্থে তার কাজ না। যেই কাজ তার না, সেই কাজ হওয়ার কারণে তার জবাবদিহিতা করতে হচ্ছে, এটা তো বোকামি। এবং সত্যিকার অর্থে এটা ঠিক যে এখন একটা গুম হয়েছে, গুম কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটার ব্যাখ্যা দরকার। কিন্তু ব্যাখ্যা করার জন্য সরকারই যদি সেটার ব্যাখ্যা দিতে চায়, তাহলে কেউ তো গ্রহণ করবে না, করবে কেন, করার কথা না। একদম নিরপেক্ষ ভাবে এই জিনিসটা, এই তদন্তটা যতক্ষণ না হতে পারবে, প্রশ্ন থেকেই যাবে। তো সরকার যদি তার নিজের থেকে দোষ সরাতে চায়, তাহলে সেই জায়গাটা তো তৈরি করে দিতে হবে, সেটা যথেষ্ট করা হয়নি। আমি এটার সাথে একটা জায়গায় বলতে চাই, তারপরেই থেমে যাব। আমি ভবিষ্যতের কথা বলে ভাবি 2008 সালে আমি যে কথাগুলি বলেছিলাম, যেটার কারণে আমাকে ধরা হয়েছিল, আমাকে নির্যাতন করা হয়েছিল, জেলে পড়া হয়েছিল, ফেলা হয়েছিল, সেই কথাগুলি কিন্তু সাধারণ জনগণ 2024-এ প্রকাশ্যে রাস্তায় বলেছে, সকলে বলেছে। তখন তাদের কিছু করার উপায় ছিল না। আমাকে ধরার সুযোগ ছিল, কারণ ওই সময় অন্যরা কথা বলছিল না। এবং আমি এটা মনে করিয়ে দিতে চাই, এটা ঠিক, নিপীড়ক সরকার নিপীড়ন করে, কিন্তু নিপীড়ন করে পার পেয়ে যায় আমাদের অনেকের নীরবতার কারণে। এবং আমরা অনেকে যে এই সময় এত লম্বা সময় নীরব ছিলাম, এই প্রশ্নটা আমাদের করা দরকার। এবং যারা এখন খুব সহজভাবে পোশাক পাল্টে অন্য রূপ নিচ্ছে, তাদেরকেও চোখে আঙুল লাগিয়ে ধরিয়ে দেওয়া দরকার যে তোমরা কিন্তু ওই সময় ওই ভূমিকা রেখেছিলে, এখন সুরসুর করে চলে আসছো, সেটা যেমন ঠিক এই জিনিস তোমরা করো, আমরা কিন্তু দেখছি। এবং আমি এই কথাটা বলছি এই কারণে যে সেই সময় যে জিনিস বলা হয়েছিল, তারপরে 24-এর মধ্যে 6টা বছর গেছে, 24-এ এই মানুষগুলি নেমেছে, এবং তখন আবু সাইদ মুক্ত আরো অনেকে, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা স্ত্রী, অনেকে কষ্ট করেছে। সেই জিনিস আবার আমাদের যাতে না করতে হয়, সেই জিনিস নিশ্চিত করতে হবে। কারণ এই জায়গায় তখনই আমরা ওই পর্যায়ে গিয়েছি, কারণ ওই পর্যায়ে নিপীড়ন হয়েছিল। আরেকবার ওই পর্যায়ে নিপীড়ন যাতে না হয়, আমাদের যাতে আরেকবার রাস্তায় না নামতে হয়, সেই জায়গা নিশ্চিত করার জন্য এখন ওই কাঠামোগুলি তৈরি করা দরকার। এবং সেটা আমাদের সম্মিলিত প্রয়াসে হবে, শুধু একার ক্ষেত্রে হবে না। এবং সরকারকে জবাবদিহিতা করানোর কাজ আমাদের। আমি প্রকাশ্যে বলতে পারি, আমি যখনই আন্দোলনে নামি, যারা মানে সেই সময় যারা বিরোধী দল খুব বন্ধু হিসাবে আমাকে দেখে। আমি এরশাদ আমলে আমার মাথায় বন্দুক ঠেকানো হয়েছিল, বিএনপি আমলে চাকু খেয়েছিলাম, হাসিনা আমলে জেলে পড়া হয়েছে। সামনে যে এই একই জিনিস আবার হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। আজকে হয়তো অনেকে আমাকে বন্ধু হিসাবে ভাবে, কিছুদিন পরে এরা আমাকে আর বন্ধু ভাববে না, সেটা আমি নিশ্চিত। আমি তাকে মনে করিয়ে দিতে চাই, সত্যি আমি বন্ধু এই কারণে, তার দলকে ভালোবাসি বলে না, আমি দেশকে ভালোবাসি। এবং দেশকে যদি ভালোবাসি, তাহলে সেই কাজ আমার করতেই হবে, এটা আমার কর্তব্য, আমাদের প্রত্যেকের সেটা আমাদের কর্তব্য। এবং সেটা যদি তারা সত্যিকার অর্থে বোঝে, তাহলে তাদেরও আচরণ ভিন্ন হবে, আমি আশা করি।
এবং আমি সেই ভবিষ্যৎ দেখি এবং সেই ভবিষ্যৎ দেখতে চাই যেখানে আমাদের আরেকবার রাস্তায় নামতে হবে না, আরেকবার সরকারকে সেভাবে প্রশ্ন করতে হবে না। সত্যিকার অর্থে যেই সরকার আমার আছে তো আমারই সরকার, সেই সরকার নিয়ে আমি গর্ব করব, বাংলাদেশ নিয়ে আমি গর্ব করব। না, অনেক ধন্যবাদ শহীদুল ভাই। একই সাথে যেমন আশাবাদের কথা বললেন, অবশ্যই আশাবাদের সাথে একটা নৈরাশ্য মিশে থাকলো। কারণ ওই ভয়টা আপনি যেটা বললেন যে আমরা যদি একটা কাঠামো শেষ পর্যন্ত দাঁড় করাতে না পারি, তাহলে ভবিষ্যতে আপনি এখন বা একটু আগে যারা হচ্ছে গিয়ে পক্ষে ছিল তারাও বিপক্ষে যেতে ইচ্ছে করবে না। সেই জায়গা থেকে আমার যেমন সাজ্জাদ শরীফ আপনার কাছে যে প্রশ্নটা, এই যে আমরা বলছি যে আমাদের বাক স্বাধীনতা, আমরা এখন কথা বলতে পারছি, আমাদের জবাবদিহিতা সেটা, এটা আসলে কতখানি সাস্টেনেবল একটা জায়গায় আমরা এটা আছি, নাকি এটা একটা হানিমুন পিরিয়ড চলছে, আমাদেরকে অ্যালাউ করা হয়েছে কিছু সময় পর্যন্ত কথা বলার জন্য, যে কথাটা একটু আগে শহীদুল ভাই বলে গেলেন যে আমি যদি একটা কাঠামো দাঁড় করাতে না পারি তাহলে এই জিনিসটা তো টিকে থাকার সম্ভাবনা আসলে কতখানি থাকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে জুলাই পরবর্তী বা এবং নির্বাচন পরবর্তী আরো যদি সামনে চলে যাই, নির্বাচন পরবর্তী বাস্তবতায় এই ধরনের কাঠামো তৈরি করার কোনো চেহারা বা কোনো কিছু আপনার চোখে পড়ছে কিনা, এবং আদৌ আসলে আমাদের কি তাহলে ওই আশাবাদী হবার, যে আশাবাদী শুরু হতে চাচ্ছেন, সেটার কোনো সম্ভাবনা আছে? আর যদি না থাকে, আমাদের আসলে করণীয় কি আছে? শুধু বললেন যে আমাদেরই নিশ্চিত করতে হবে, হোয়াট ইজ দ্য প্রসেস, কিভাবে সেটা করা যেত? ধন্যবাদ ডক্টর আসিফ শাহ। আপনার প্রসঙ্গটা আসবো একটুখানি, আমি একটু পরিপ্রেক্ষিত রচনা করে আপনার জায়গাটায় আসি। বাক স্বাধীনতা কিরকম জায়গায় আমি এসেছি, আমি একটা সাম্প্রতিক একটা উদাহরণ দিই এবং একটা আমার আমি 24-এর গণঅভ্যুত্থানের পরে তো অনেকগুলো প্রতি বছরই প্রায় অনেকগুলো প্রকল্পপত্র করলাম। প্রথম দিকে তো খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পেয়েছি। এই বছর কোনো পাহাড়িকে আমি পাইনি, অনুরোধ করেছি 3 জনকে, কেউ লিখতে চাননি, এবং বলার মতো কোনো পরিবেশ ছিল না। সবাই জানতো সত্য কি, কিন্তু আমকে আম বলার মতন, কোদালকে কোদাল বলার মতন পরিস্থিতি ছিল না। এটা হচ্ছে বাস্তবতা। এবং এই জন্য ছাত্ররা যখন আন্দোলন করলো, মানুষের মধ্যে যে একটা দীর্ঘদিনের, প্রায় আমি যদি 15 বছর অন্তত পক্ষে, ওই যে নির্বাচন, যে শেষে যে 3টা নির্বাচন, ওই সময়কাল থেকে যদি ধরি, আওয়ামী লীগের সময়, উত্তরোত্তর তারা তো নিষ্ঠুর হয়ে উঠেছেন। উত্তরোত্তর প্রত্যেকটা নির্বাচনের পরে স্বৈরাচার আচরণের মাত্রা তীব্রতর হয়েছে, এবং যেটা আমরা সবচেয়ে নিষ্ঠুরতম প্রকাশ দেখলাম জুলাই আগস্টের সময়, যখন নাকি রাষ্ট্রযন্ত্র তার নাগরিককে, মানে রাষ্ট্রকে ব্যবহার করতে পারে নাগরিককে নিষ্কৃষ্ট করার জন্য, এরকম নিষ্ঠুর ভাবে। তো যখন আন্দোলনটা হলো, আমরা দেখেছি ঘটনাচক্রে যে ধরুন সত্যি সত্যি মানে যেটা নাকি এখানে কথা হয়েছে বিপ্লব, তখনও কথা হয়েছে বিপ্লব না বিপ্লব হোক, কোনো চার্টার তো ছিল না। কিন্তু এটা সত্য যে দফা একটা হয়ে গিয়েছিল যে এই সরকারকে যেতে হবে, কারণ তারা 3টা নির্বাচন দিয়েছে, যে নির্বাচনটা ফেক ছিল এবং মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, তাই তো? ফলে ন্যাচারালি, খুব স্বাভাবিকভাবে আন্দোলনের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, হাসিনা যেগুলো যেগুলো নির্বাচিত করেছে, হাসিনা যে সমস্ত জায়গায় রাষ্ট্রকে একটা কঠোর, মানে রাষ্ট্রকে যেখানে যেখানে ভেঙেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেখানে যেখানে ভেঙেছে, নাগরিকের সঙ্গে যে সমস্ত জায়গায় চুক্তি, সামাজিক চুক্তি ভঙ্গ করেছে, ওইগুলো মানুষের আকাঙ্ক্ষার মধ্যে প্রধান হয়ে উঠেছিল, যেগুলো আমরা দেয়াল চিত্রের মধ্যে দেখেছি। এবং পরবর্তীকালে যে সমস্ত, কারণ আমরা লক্ষ্য করব পরবর্তী 1 বছরে কিন্তু বা 6 মাসে বিস্তর আলোচনা হয়েছে নানা জায়গায়, মানুষ যেন একটা একটা খোলা মাঠের মধ্যে এসে পড়েছে এবং কথা বলছে না। কিন্তু এটা সত্যি, এটা বলতে হবে যে যেই ঘটনাগুলো আমরা দেখেছিলাম, ধরুন এভাবে যদি বলি, বাক স্বাধীনতা বলতে শুধু আমি আজকে কথা বলছি, কথা বলতে পারছি কিনা সেটা বলছি না, আমি বিদ্যায়তনের চর্চার কথা বলবো, মুক্ত জ্ঞান চর্চার কথা বলবো, সবটাই বাক স্বাধীনতার মধ্যে পড়ে। এবং আপনি লক্ষ্য করবেন যে যখন যে রাজনৈতিক দল এসছে আমাদের এখানে, শেখ হাসিনার সময় তো বটেই, আমি বলবো 71-এর পর থেকে জিনিসটা হয়েছে। আপনি খেয়াল করবেন যে আমাদের দেশে বড় বড় আন্দোলন হয়েছে, তাই তো? 71 ধরুন, 52 হয়েছে, 69 হয়েছে, 71 হয়েছে, 90 হয়েছে, এবং তারপর 24 হলো, যেখানে কোন একজন ব্যক্তি নয়। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, বাংলাদেশে এটা একটা বৈশিষ্ট্য, আমি প্রায় বলি এটা, যে জনতা অংশগ্রহণ করে এবং নতুন করে সামাজিক চুক্তি রচনা করার মতন পরিস্থিতি তৈরি করে, যেটা খুব কম দেশে হয়। কিন্তু আমরা কোনো সামাজিক চুক্তি তৈরি করতে পারি না বা সেটা রক্ষা করতে পারি না, বারবার ভূলুণ্ঠিত হয়। এটা ব্যাপার। আমাকে, আমার যে বুদ্ধিজীবীর কথা বলছিলাম, আমাকে আহমদ সাফা বলতেন যে কথায় কথায় যে নিজের জীবনের মাপ ইতিহাস দেখো না, ইতিহাসের মাপ
নিজের জীবনের মাত্র ইতিহাস দেখুন, ইতিহাসের মাত্র জীবনকে দেখার চেষ্টা করুন। দিক থেকে যদি দেখি তাহলে হয়তো হতাশ বোধ করবো না, কিন্তু ইমিডিয়েটলি হতাশ বোধ করার কারণ আছে। কারণটা হচ্ছে এই যে বহুদিন পরে, কারণ 24-এ যে আন্দোলনটা হয়েছে সেখানে তো সব লোক এসে দাঁড়িয়েছে, যদিও ছাত্ররা বা শিক্ষার্থীরা ছাত্রছাত্রী এসেছিলেন, কিন্তু মানুষ তো পথে নেমে গিয়েছিল, বিচিত্র রকমের মানুষ, নানা লিঙ্গ পরিচয়, নানা জাতি পরিচয়, নানা ধর্ম পরিচয়, এবং সবাই ভেবেছিল এটার মুক্তির ক্ষেত্র। আমরা এমন একটা প্রান্তরে এসে পৌঁছেছি যেখানে আমরা এখন রাষ্ট্রটা এমন একটা খোলামেলা প্রান্তরে যেখানে সব কথা বলে আমরা কথা বলতে পারবো। দুর্ভাগ্যজনক ভাবে এত দ্রুততা ওই আপনার পরবর্তীকালে যে অন্তর্বর্তী সরকারটা হলো, সেই সরকারের সময় সেই সরকারের একটা বড় কৃতিত্ব আমি অবশ্যই দেবো যে নির্বাচনটা করতে পেরেছেন, যে নির্বাচনটার মধ্যে একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটলো, যেটা হারিয়ে গেছিল বাংলাদেশ থেকে, এটা বলতে হবে। এবং সমাজের অন্তত পক্ষে কিছু অংশ যাদের হাতে মাইক্রোফোনটা আগে ছিল, কেড়ে নিয়েছিল হাসিনা, তারা ফেরত পেয়েছে, যেমন আমি একজন। আমরা পেয়েছি, কিন্তু অনেকে পাননি, অনেকের হাত থেকে মাইক্রোফোন সরে গেছে। এই যে সরে গেল, এটার জন্য আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের একটা মানে ওই সময়টাই ওই সরকার যদি এই যে আন্দোলনের মধ্য দিয়ে যে মুক্ত বাতায়ন তৈরি হয়েছিল, একটা উন্মুক্ত প্রান্ত তৈরি হয়েছিল, সেটাকে তারা যদি রক্ষা করতে পারতেন, সেটা তারা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আমরা অনেকগুলো আলোচনার মধ্যে কতগুলো শব্দ এসেছিল যদি বলি, এই ধরুন অন্তর্ভুক্তিমূলক, আমরা বলি ইনক্লুসিভনেস, আমরা বলেছিলাম বৈষম্যহীন, আমরা বলেছিলাম ট্রানজিশনাল জাস্টিস, অনেকগুলো শব্দ এসেছিল। তো প্রত্যেক শব্দ ধরে সাফ হয়ে গেছে, এটা নেই। এবং এটা সত্যি নির্বাচিত সরকার এসছে, আমরা অনেক দূর পর্যন্ত কথা বলতে পারছি, এখনো পর্যন্ত সরকারের কাছে কোনো চাপ পাইনি, এজেন্সির লোকেরা আমাদের ফোন করে না, এটা বাস্তবতা। ওই দিক থেকে শান্তির মধ্যে হয়তো আছি, কিন্তু ওই সময়টা যে সামাজিক বিভক্তি হয়েছে, বিশেষ করে ডান এবং উল্টো ডান, আমি বলবো যে সরকারের মধ্যে তখন কিছু লোক ছিলেন, প্রশাসনের মধ্যে লোক ঢুকেছিলেন, শিক্ষায়তনের লোক ঢুকেছিলেন, যারা জুলাইয়ে যেই আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছিল, তারা সেই আকাঙ্ক্ষাকে অনেক দূর পর্যন্ত কণ্ঠরোধ করেছেন। নারীরা দ্রুত সরে গেছেন, পাহাড়িরা পেছনে চলে গেছেন, এগুলো হয়েছে। তার চেয়ে বড় কথা কি জানেন, সেটা হচ্ছে যে মানে, এবং তারপর তো গণমাধ্যমে আগুন লেগেছে, বাক স্বাধীনতার কথা যদি বলি, সেটাও হয়েছে, এগুলো হয়েছে। তো যদি ওই পরিস্থিতি আমরা রাখতে, আবার দেখুন কতগুলো জিনিসও হয়েছে, এটাও সত্য। আমি এটা বলবো যে এখন যে একটা যে জায়গায় এসছে, আমরা তো 24-এর আগে তো ফিরে যাব না, ফিরে যাওয়ার কোনো জায়গা নেই। ধরুন আগের সরকার ইতিহাস দখল করেছিল, আমরা দেখেছি, এবং এটার দায় কিন্তু আমাদের কিন্তু অনেক পুরনো বুদ্ধিজীবীটার দায়। এই যে আমরা এই যে বললাম যে এতগুলো আন্দোলন হয়েছে, আন্দোলনের মধ্যে আমরা তৈরি করেছি জিনিসটা, কিন্তু আমরা আর ঘরে তুলতে পারিনি। আমাদের এখানে যে রাষ্ট্র তৈরি হয়েছে, আপনি দেখুন যে বিশেষ করে পশ্চিমে যে রাষ্ট্র তৈরি হয় না, যেভাবে তৈরি হয়েছে, চার্চের মধ্যে একটা বিরাট লড়াই হয়েছে, চিন্তার জগতে লড়াই হয়েছে, রাজপথে লড়াই হয়েছে, এবং একসময় রাষ্ট্র থেকে ধর্মটা ধরুন আলাদা হয়েছে, কিন্তু সমাজ এবং সংস্কৃতির মধ্যে কিন্তু ধর্মটা আছে। আপনি বলতে পারবেন না ইভাঞ্জেলিক্যাল চার্চ এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ভ্যাটিকানের একটা বিরাট একটা সক্ষমতা আছে, এখনো পর্যন্ত খ্রিস্টিয়ান মাদ্রাসা আছে, যেটাকে আমরা সেমিনারি বলি, তাই না, এগুলো আছে। আমাদের এখানে আমরা উল্টো করলাম, রাষ্ট্রের সঙ্গে ধর্মকে মিশিয়েছি, আর আমরা যে সংস্কৃতিটা তৈরি করলাম, সেই সংস্কৃতির মধ্যে ধর্মকে নির্বাসনে পাঠিয়েছি সমাজ এবং দেশের মধ্যে। আমরা কিন্তু একেবারে পশ্চিমের আদলটা বললাম, কিন্তু আমরা গেলাম উল্টো পথে, এবং ইতিহাস দখল করেছি, যে ইতিহাস এত রিডাকশনিস্ট হলো পরবর্তীকালে আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্যে এবং জ্ঞান চর্চার মধ্যে দিয়ে, যে 52 সালের আগে আমাদের কোনো ইতিহাস নেই। যেন আমরা 52 সালে টুক করে একটা পড়েছি কতগুলো জনগোষ্ঠী একটা বিষয়ের মধ্যে, তার আগে আমাদের বিশাল ইতিহাস আছে। আপনি ফকির বজলুল শাহের ইতিহাসে যদি যান, 1757 সালে ইংরেজরা আসার পরে মাত্র 6 বছরের মাথায় একটা হিন্দু মুসলমান যৌথভাবে আন্দোলন করেছে, যেখানে রানী ভবানী এবং ফকির বজলুল শাহ একসঙ্গে আন্দোলন করেছে। এরকম একটা অসাম্প্রদায়িক আন্দোলন কোথায় পাবেন আপনি পৃথিবীতে? আমরা তো সেগুলো তো ভুলে গেছি, 52 আগে কোনো কিছু নেই। 47 আমরা কথা বলতে পারি না, তবু ফেরদৌস আমাদের কি বলে, হ্যাঁ সাইড ফেরদৌসের কারণে আমরা এখন কিছু কিছু আলোচনা হচ্ছে, তাও ভালো। তো এখন আমি বলছি যে এখন এই জায়গাটায় যে আমরা এসে পৌঁছেছি, এই যে অনেকগুলো জায়গা, বা আমাদের একটা নেতা আমাদের অন্য নেতাদের ভুলে গেছি, এক সময় ছিল, এখন আবার হয়েছে অন্য নেতারা আসছে, কিন্তু আবার আরেকটা নেতা যারা ছিল সেই নেতাকে আবার আমরা ভুলে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু এদের প্রত্যেকের ভূমিকা আছে, শেখ মুজিবের ভূমিকা আছে, ভাসানীর ভূমিকা আছে, শেরে বাংলা ফজলুল হকের ভূমিকা আছে, যোগেন মন্ডলের ভূমিকা আছে, প্রত্যেকের ভূমিকা আছে। কিন্তু আমরা যখন পাল্টাই তখন এক দলকে নাই করে আরেক দলকে রাখি।
ইতিহাস একটা লেখা যাবে না, ইতিহাস হয়তো অনেক ধারা থাকে। আমি মনে করি যে আমি যদি ইতিহাসকে স্বভাবের কথায়, আমি বললেন যে বাক স্বাধীনতার কথা, বাক স্বাধীনতাটা হচ্ছে আমরা কতটুকু রক্ষা করতে পারি, এটা যেমন একটা ব্যাপার আছে, আবার কতভাবে আমরা আমাদের গণতন্ত্রকে কি পরিমাণে প্রসারিত করতে পারি তার উপরও বাক স্বাধীনতা নির্ভরই হবে। কারণ একটা জায়গায় বাক স্বাধীনতা রাজনৈতিক চর্চা এবং গণতান্ত্রিক চর্চার দায়িত্ব নয়, কিন্তু এই সরকারের মধ্যে সেটা কতটুকু ইচ্ছা আছে সেটা আমরা জানি না। কারণ এই সরকার যতগুলো, এই যে আমরা এত আন্দোলন করলাম, এত কিছু করলাম, এত আলোচনা করলাম, করে যে আমরা এসেছি, আমাদের যেই সংস্কারগুলো আমরা গ্রহণ করেছি সেগুলোর মধ্যে সবই হচ্ছে কিছু নামের বদল, কিছু এটা বদল সেটা বদল, কিন্তু মৌলিক যেখানে ক্ষমতার ভারসাম্য বদলাবে, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিজের পায়ে দাঁড়াবে, যেটা শহীদুল ভাই বললেন, যেখানে মৌলিক পরিবর্তন এবং গণতন্ত্রকে আমরা, এই সরকারগুলো কেন যেন রাজনৈতিক দলগুলো বুঝতে পারে না যে এক সময় তারা যেই পথগুলো রুদ্ধ করে দেয় সেই রুদ্ধ পথের মুখে তাদেরকে দাঁড়াতে হবে এক সময়, এবং তাদের দেয়াল, তাদের পিঠ টেলে ঠিক। এই জন্য আমি মনে করি যে, আমি যেটা বলি, যেটা আমি আমার গণমাধ্যমের বন্ধুদের বলি এবং এখানে বলি, যে একটা যে খোলা জায়গা তৈরি হয়েছে, আমাদের নাগরিক সমাজের কাজ হবে এই খোলা জায়গাতে কিভাবে আমরা রক্ষা করবো এবং এটাকে কিভাবে প্রসারিত করবো, এটার জন্য নিরন্তর লড়াই ছাড়া কোনো উপায় নেই। আমাদের ভাবার কোনো কারণ নেই যে সরকার এসে আমাদেরকে প্লেটের মধ্যে তুলে দেবে। এখানে নাগরিক সমাজের বিরাট দায়িত্ব আছে, এখানে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, এবং আমাদের এমন একটা চর্চার মধ্যে যেতে হবে, সেটা বুদ্ধিবৃত্তি চর্চা বলি, রাজনৈতিক চর্চা বলি, সামাজিক আন্দোলন বলি, সাংস্কৃতিক আন্দোলন বলি, যেখানে শুধু আমরা এই যারা নিয়ে কথা বলতে পারছি, আর আমাদের পেছনে যারা ছায়ার মধ্যে পড়ে আছে, যারা কথা বলতে পারছেন না, আস্তে আস্তে চুপ হয়ে যাচ্ছেন, তাদেরকে কিভাবে সামিল করতে পারি? তাদেরকে যদি সামিল না করতে পারি আলোচনার মধ্যে, তাহলে এই রাষ্ট্র ব্যর্থ হবে। আমি মনে করি জুলের শিক্ষা হচ্ছে এটা, যে সবাই এসে সামিল হলে রাষ্ট্র এমন জায়গায় যেতে পারে যেখানে সবার স্বপ্ন এক হতে পারে, সেটা আমাদের কাছে দেখা উচিত। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। আমার নিজের কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আমি করে দিচ্ছি।